হায় রে মানুষ রঙিন ফানুষ, তোলো বন্ধু আমার কেহ না। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা। সম্মানিত দর্শকবৃন্দ, দৈনিক দক্ষিণ বার্তায় আপনাদেরকে আরও একবার স্বাগত। আমরা দৈনিক দক্ষিণ বার্তা চ্যানেলের মাধ্যমে আজ আপনাদের নিয়ে যাব মোরেলগঞ্জের দুজন জনপ্রিয় শিল্পীর গানের আড্ডায়। খালি গলা ও বাজনা বাদক ছাড়াই এই গানের আয়োজন। হ্যাঁ, ভিডিওর শেষে আপনাদের কেমন লেগেছে মতামত জানাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে আরও একটি অনুরোধ, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, লাইক দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ঘুরে আসি গানের আসরে। রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙের মানুষ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, বানাইছিলা সোনার মানুষ যতন করিয়া। ও ও পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, বানাইছিলা সোনার মানুষ যতন করিয়া। চাল চালাইয়া চলে ফিনিশ ডুইবা গেলে হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, বানাইছিলা সোনার ফিনিশ যতন করিয়া। ও ও ও মাটির মানুষ থাকে সোনা মহল গড়িয়া, বানাইছিলা সোনার ফিনিশ যতন করিয়া। চাল চালাইয়া চলে ফিনিশ ডুইবা গেলে হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। জানবো আমি মামুন, আমার বাবা থানা স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। গানের জগতে হচ্ছে আমার একজন কাকা ছিল, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, বিশ্বজিৎ।
আমার বাবার কলিগ, উনি চাকরি করতেন, আমাদের পাশের বাসাতেই থাকতেন। তো উনি গান টান শুনতেন। ওনাদের ওই গ্রামে গেলে দেখতাম যে ওই গান হয়। আমি বললাম যে কাকা, তাহলে আমি এইরকম গান টান তো আমার ভালোই লাগে, আমি একটু এর সাথে যুক্ত হতে পারতাম। মানে ধর্মীয় গানের মধ্যে মাঝে মাঝে হারমোনিয়াম বাজাতাম। তারপরে মোরেলগঞ্জে স্বপন কর্মকারের সঙ্গে উনি দেখা করাই দেন। দেখা করাই দেওয়ার পরে স্বপন কর্মকারের কাছে আমি গান শিখি। নিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না। নিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না। তোলো বন্ধু আমার কেহ না, তোলো বন্ধু আমার কেহ না। নিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ না। তোলো বন্ধু আমার কেহ না। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পড়িতে না জানি, না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পড়িতে না জানি, না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। থিয়েটার সেন্টার সেই 1995 থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে
95 পহেলা এপ্রিল থেকে আসলে মোড়লগঞ্জের গ্রুপ থিয়েটার মানে সেন্স নিয়ে আর কি কাজ শুরু করেছি। এর আগে যাত্রাপালা ছিল, অ্যামেচার ছিল। তো যাই হোক, থিয়েটার চর্চা যাকে বোঝা যায় সেই চর্চাটা আসলে শুরু হয় 95-তে পানগুছি থিয়েটারের হাত ধরে। সেই আমাদের নাট্যগুরু পানগুছি থিয়েটারের প্রধান প্রতিষ্ঠাতা আরিফ হোসেনের হাত ধরে। তারপরে আমাদের স্থানীয়ভাবে বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সংশ্লিষ্ট ছিলেন। তো প্রায় সব মিলিয়ে এখন যে নাট্য কাজে যে দুর্দশা চলছে, দুর্দিন চলছে সারা বাংলাদেশেই, সে অবস্থার মধ্য দিয়ে আসলে প্রায় 20 জনের মতো সার্বিক কাজ করার কর্মী আছে। কিন্তু মূল কাজ করার ক্ষেত্রে আসলে এখন খুব সংকট, কর্মী সংকট, নাট্যকর্মীর সংকট, শিল্পীর সংকট। প্রতিভা আছে, কিন্তু আসলে এখন এই সময় নাটকে সময় দেওয়ার মতো সময়, সাংস্কৃতিক অঙ্গনে সময় দেওয়ার মতো সময় তাদের নেই, এরকম একটা অবস্থা। তার মধ্যেও চেষ্টা করছি আর কি। এই যে শিল্পীদের আনমনা হয়ে যাওয়া, শিল্পকর্ম থেকে অনীহা প্রকাশ করার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমি যেটা প্রথম কারণ মনে করব সেটা রাষ্ট্রীয় কারণ। কারণ সমস্ত কিছুর পিছনে রাষ্ট্রের ব্যবস্থাপনা হচ্ছে একটা পৃষ্ঠপোষকতা বা বলেন বা দায়িত্ব বলেন, সেটা রাষ্ট্রের। কেননা বাংলাদেশের সাংস্কৃতিক চর্চাটাই, মানে সাংস্কৃতিক অঙ্গনটা যে সাংস্কৃতিক মানুষ যে পেশা হিসেবে নেবে, এটা রাষ্ট্র কখনো ভাবে নাই। পৃথিবীর অন্যান্য জায়গায় দেখেন, ছোট্ট ছোট্ট দেশেও তার সংস্কৃতি নিয়ে, সিনেমা নিয়ে, নাটক নিয়ে পৃথিবীব্যাপী দাপিয়ে বেড়ায়, তার অর্থ চলে আসে রাষ্ট্রীয় কোষাগারে। কিন্তু বাংলাদেশের সিনেমা বলেন, থিয়েটার বলেন, পেশাদারিত্ব নাই, অর্থাৎ এর যত্ন নাই। যার কারণে এই দেশে সংস্কৃতিটাকে সবাই ব্যবহার করেছে, যে যার মতো ব্যবহার করেছে, আর এখনও সেই ব্যবহার হচ্ছে। তো যাই হোক, এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যে ছেলেমেয়েরা, অর্থাৎ বর্তমান অস্থির সময়, অনলাইনের সময়, বিভিন্ন মাধ্যম চাইলেই সে ঢুকে যায়, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে। তারপরেও আসলে মূল ভিত্তি হচ্ছে বাঙালি সংস্কৃতির যে ধারা, আমাদের দেশীয় সংস্কৃতির যে ধারা, সেই ধারায় থেকে যদি নাট্যাঙ্গন বা সিনেমা বলেন, যে অঙ্গন বলেন, এটাকে সমৃদ্ধ করা যায়, চর্চা করা যায়, তাহলে এই দেশ আরও এগিয়ে যাবে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। শাক ছিল তার বাকে বাকে, শাখায় শাখায় বাকে বাকে। বাক ছিল তার শাখে শাখে, ও শাখায় শাখায় বাকে বাকে। সেই বাকে বাকে জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ।
এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। আমি বর্তমানে কিছু ছেলেদের প্রাইভেট পড়াচ্ছি, তাও সমস্যা আছে বিভিন্ন, এইগুলি অবশ্য এভাবে বলা যায় না। তো সেই সমস্যার মধ্যে থেকে আমি ওই করে আমার ফ্যামিলিটাকে লিড করছি। আর এই পানগুছি থিয়েটার সেন্টারের সঙ্গে যুক্ত আছি, কিছু এনজিওর কাজবাজ করি, ওইখান থেকে কিছু ইনকাম হয়, মোটামুটি ওইভাবে আর কি চালিয়ে নিচ্ছে আমাকে। এসএসসি পাশ করি এসএল স্কুল থেকে, তারপরে সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করি। এইচএসসি পাশ করে খুলনা বিএল কলেজে অনার্সে ভর্তি হই, কিন্তু ওই সময় আমার চোখ মানে কমপ্লিটলি আমি দেখি না, ওইখানে আমার পড়াশোনার বেশ একটা গ্যাপ হয়ে যায়। পরবর্তীতে আবার আমি বিএ করি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে, ওইখান থেকে বিএ পাশ করার পর এমএতে অবশ্য ঢাকাতে দুবার পরীক্ষা দিয়েছিলাম, একবার 36তম হয়েছিলাম আর একবার মেবি 13তম। তো টাকার জন্য ভর্তি হতে পারি নাই।